শুভ দুপুর জানিয়ে আজকে মার্কেটের কিছু সাপ্তাহিক ইন্ডেক্সের অবস্থা আর কিছু সেন্টিমেন্টাল নিউজ, ফান্ডামেন্টাল নিউজ, এমনকি নতুন সরকারের কালকে থাকবে প্রথম দিন। তো প্রথম দিন হিসাবে অলরেডি গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিটায়ার্ড করেছেন। তো সেটা রিটায়ার্ড শেষে আমাদের বাজারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের রিটায়ার্ডের কারণে প্রতিক্রিয়াটা কী আসতে পারে, আর এটা ছাড়াও আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। তার মধ্যে হচ্ছে প্রথম কথা, আগামীকালকেই আমাদের আর বাকি 6টা শেয়ারের মধ্যে 3টে শেয়ার বেক্সিমকো সহ 3টে শেয়ার বেক্সিমকো শাহজি বাজার আর আরেকটা হচ্ছে পাওয়ার সেক্টরের ম্যাগনা পেট্রোলিয়াম সম্ভবত, এই 3টে শেয়ার বাজারে আসবে আগামী দিন। আর আমরা স্বভাবতই ধরে নিচ্ছি যেহেতু বেক্সিমকো আসবে, বেক্সিমকো বিগ পেড আপ শেয়ার, সেটা 3% বামে হল্টেড থেকেই আসবে। তো অন্যান্য সবগুলো যদি বামে হল্টেড হয়ে আসে তাহলেও কিন্তু ইন্ডেক্সে খুব বেশি, ইন্ডেক্স যদি গত 3 দিনের মতো আচরণ করে তাহলে খুব বেশি আমাদের বাজারে ফেলতে পারবে না, আচরণ ফেলতে পারবে না। আর নতুন সরকারের নতুন গভর্নমেন্ট প্লাস বাংলাদেশ ব্যাংকে এর প্রাক্তন গভর্নর সালাউদ্দিন আহমেদ, উনি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন উপদেষ্টা হিসেবে আসছেন। তিনি ব্যাংকের সংস্কার সহ বাংলাদেশ ব্যাংকের সংস্কার করার জন্যই কিন্তু আসছেন। ওনার সময়কালে আমরা যেটা দেখেছি পুঁজিবাজার সবসময় পজিটিভ ছিল। উনি চেষ্টা করেছেন সবসময় পুঁজিবাজার বান্ধব আমাদের মুদ্রানীতি সহ অন্যান্য সেন্সিটিভ ইস্যুগুলো যেন স্বাভাবিক থাকে সেভাবে করে নিয়ন্ত্রণ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ ব্যাংকের মানে গতকালকে যে গভর্নর রিটায়ার্ড করেছেন, অবসরে গেছেন, অবসর না মানে নিজে পদত্যাগ করেছেন, তিনি চলে গেলেও আমাদের সালাউদ্দিন সাহেবের কারণে হয়তো আমরা সেটা রিকভার করতে পারবো ইনশাল্লাহ। আর আজকে আমরা মর্নিংয়ে দেখেছি বর্তমান গভর্নমেন্টকে হয়তো ওলটপালট করার জন্য ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে সকালবেলায় হাইকোর্ট মার্চ করেছে, হাইকোর্টে যাতে কোনো ধরনের বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করতে না পারে সেটার জন্য ওরা সোচ্চার হয়ে কাজ করছে। তো আগামী দিন যেহেতু রবিবার প্রথম ওপেনিং ডে, এই টাইপের ইস্যুসগুলো কিন্তু বাজারে হয়তো ছোটোখাটো ইম্প্যাক্ট ফেলতে পারে। ওভারঅল মিলিয়ে আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, সেটার প্রেক্ষিতে যদি বাজারকে বিবেচনা করি তাহলে আমরা ধরে নিব যে বাজার খুব ছোট্ট একটা সুইংয়ের জন্য হয়তো আগামীকালকে রেডি হবে। সুইং বলতে ডাউন সুইং। আর এইসব নিউজকে কেন্দ্র করে হয়তো বাজার ছোটোখাটো একটা টালমাটাল অবস্থা আমরা মর্নিংয়ে দেখতে পারি। প্রতিদিন যেরকম মর্নিংয়ে কিছুটা ব্যাগতিক অবস্থা দেখি, দিন শেষে উত্তরণ ঘটে। আগামী দিন সকালবেলায় এরকম ডামাডোল দেখে দিন শেষে উত্তরণ হচ্ছে কিনা সেটা না দেখে নতুনভাবে কেউ ইনভেস্টমেন্ট না করাটাই শ্রেয়। আর গত 3 দিনে 700 পয়েন্ট বাড়ার পরে যেসব শেয়ারগুলোতে আপনাদের প্রফিট আছে, প্রফিট টেক করাটা অনেক জরুরি। তো এটার পাশাপাশি মানে প্রফিট টেক মানে ফুল প্রফিট টেক না, সেটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও মোতাবেক 50-60% পর্যন্ত টাকা ফ্রি রাখবেন। টাকা ফ্রি রাখাটা অনেক জরুরি যাতে সুযোগ পেলে শেয়ার কিনতে পারেন। আর গতদিন আমি একটা কথা বলেছিলাম যে শেয়ারগুলা গত 3 দিন বামে হল্টেড ছিল, সেই শেয়ারগুলোর দিকে নজর দেওয়ার জন্য, এমনকি সেগুলো কিন্তু যেভাবে বাজার বাড়ছে সেগুলো কিন্তু পড়ে থাকবে না। কারণ যে শেয়ারগুলো 3 দিন ধরে হল্টেড আছে সেগুলো থেকে পাবলিক বের হয়ে নিশ্চয়ই আবার ওই হল্টেড শেয়ারে ঢোকার জন্য চেষ্টা করবে না। তারা চাইবে যে লো প্রাইসে কোন শেয়ারগুলো আছে সেগুলোর দিকে ঝুঁকার চেষ্টা করবে, কারণ টেকনিক্যালিও সেই শেয়ারগুলো বিপদমুক্ত। তো আমি সেরকম 2টা শেয়ার
আপনাদেরকে দেখাবো, আর হচ্ছে যেগুলা অনেক উপরে উঠে গেছে সেগুলো থেকেও বের হওয়ার একটা টেকনিক দেখাবো। তো চলুন আমরা আজকে আগে, যেহেতু সপ্তাহ শেষ হয়েছে, সপ্তাহের যে চার্ট, আমরা এটা হচ্ছে ইন্ডেক্সের উইকলি চার্ট। অ্যাজ পার উইকলি চার্ট অনুসারে আমরা গত সপ্তাহে যে ক্যান্ডেলটা, গত সপ্তাহের যে অ্যানালাইসিস দিয়েছিলাম তখন পরিস্থিতি আর আজকে এই সপ্তাহের 3 দিনের পরিস্থিতি কিন্তু এক না। তো এক না বলতে যেটা বোঝাচ্ছি, এখানে যে উইকটা দেখা যাচ্ছে লাস্ট ক্যান্ডেলে, এটা কিন্তু রেড ক্যান্ডেল ছিল। তো রেড ক্যান্ডেল শেষে আমরা যেদিন বাজার পেয়েছি সেই রেড ক্যান্ডেলকে ওভারকাম করে সমস্ত এই যে আমরা 3টা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ছিল, সেই 3টা ক্যান্ডেলকে এনগালফ করে মার্কেট এত সুউচ্চ পর্যায়ে উঠে গেছে, সেখান থেকে আমরা পতন আর এই টাইপের ক্যান্ডেলের পরে আশাই করি না। কিন্তু এটা যেহেতু পুঁজিবাজার, আর বাজারের উত্থান পতন হচ্ছে বাজারের সৌন্দর্য, বাজারের ধর্ম, সেই জায়গাগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে যে আমি বড় ধরনের একটা ব্লক রেডি করে রেখেছি, সেই ব্লকটা হচ্ছে আমরা যখন মার্কেট পতন হচ্ছিল তখন কোথায় গিয়ে গিয়ে বাজার থামতে পারে, মেজর সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনগুলোকে ড্র করেছিলাম, সেরকম একটা বক্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রায় সেটার খুব প্রত্যাশিত জায়গায় আমাদের বাজার পৌঁছে গেছে 5225, আর সেই রেজিস্ট্যান্স হচ্ছে 5972, সরি 5925, 5972। এটা খুবই রিজনেবল একটা জায়গা, খুব অল্প জায়গা। তো যেহেতু প্রতিদিন 200-300 করে বাড়তে দেখছি, এই রেজিস্ট্যান্স খুবই হালকা, খুবই ছোট আমি মনে করি সেই হিসেবে। তো তাহলে এক্স্যাক্টলি আগামী দিন আমাদের রেজিস্ট্যান্স আমরা ধরে নিব এই জায়গাটাতে 6200-র কাছাকাছি কোনো একটা জায়গায়। আমি চাই আমি যে বক্সটা ড্র করেছি আমাদের মার্কেট যেন এই বক্সের মধ্যে ঢুকে যায়। এই বক্সের মধ্যে ঢুকে গিয়ে এই জায়গার রেজিস্ট্যান্স অথবা উপরের রেজিস্ট্যান্স পর্যন্ত চলে যাওয়ার পরে মার্কেট যদি সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে তারপরে ঊর্ধ্বমুখী হয়, সেটা হবে বাজারের সৌন্দর্য খুবই ভালো। তো গতকালকে আমরা যে টাইপের ভলিউম দেখেছি, আজ আমরা সাপ্তাহিক যে ক্যান্ডেল দেখেছি, সব কিছু মিলিয়ে আমরা অনেক বেশি প্রত্যাশা করছি। তো সেই প্রত্যাশা মোতাবেক এই দুইটা ছোট ছোট রেজিস্ট্যান্স আছে, সেটা কি আচরণ করে সেটা একটা দেখার ব্যাপার। আমরা যদি একটা ইন্ডিকেটর ব্যবহার করি এখানে, শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ড, এস পার বলিঞ্জার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি উইকলিতে আমাদের বাজার, আমি যে বক্সটা ড্র করেছি এটাই রেজিস্ট্যান্স জোন কাছাকাছি জায়গায়। তো সেটা অনুসারে যদি দেখি, এরপরে যদি আমরা এমএসিডিও দেখি, তাহলে আমরা দেখতে পাবো এমএসিডি আর এসএ দুইটি একসাথে আসছে। আমরা এমএসিডি খুবই পজিটিভ ট্রেন্ডে আছে, আর পজিটিভ অনেক আগেই হয়েছে। গত সপ্তাহে কিন্তু একটু নেগেটিভনেস শো করেছিল, আমরাও কিন্তু আরএসআইতেও দেখেছি আমরা একটু ভয়ের মধ্যে ছিলাম, কারণ 35-এ চলে এসছে 43 থেকে। এখন যেটা 59-এ আছে, আমরা 70 পর্যন্ত নির্দ্বিধায় থাকতে পারি, আর এমএসিডি অলরেডি পজিটিভ ট্রেন্ডে আছে। তো সেটা অনুসারে আমরা ধরে নিলাম যে এখনও ওই যে আমার যে কথাটা 6200-র কাছাকাছি, সেই জায়গাটায় যাওয়ার মতো করে রেডি। এখন শুধু বলিঞ্জার ব্যান্ড ব্রেকআউটের অপেক্ষায় আছি আমরা। তাহলে আমরা উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি, পার অ্যানালাইসিস মোতাবেক, আমি এই অ্যানালাইসিসটা দেখার আগে যত কথা বলেছি সেগুলো ছিল সেন্টিমেন্টাল এমনকি ফান্ডামেন্টাল নিউজ। সেই নিউজগুলোকে এক সাইডে রেখে আমরা যদি অ্যানালাইসিস পর্যায়ে দেখি, তাহলেও কিন্তু আমরা আগামী দিন যদি 150, 200 বা 300 পয়েন্টও বাড়ে, তাহলে কিন্তু আমরা সেলিং মোডে ইনশাল্লাহ যাব। কারণ হচ্ছে এটা একটা রেসিস্ট্যান্স জোন, সেই জায়গাটায় বাজার আমরা বাহ্যিকভাবে যতটুকুই দেখি, কোনো না কোনো একটা নিউজ হোক বা আদার্স কিছু হোক, সব কিছু মিলিয়েই কিন্তু বাজারের কারেকশনটা ঘটে। তো সেটা ফান্ডামেন্টাল নিউজে হোক অথবা টেকনিক্যালি কারেকশনের দরকার হয়, সেভাবে করে আমরা চিন্তা করি। আমরা আপাতত কারেকশন চিন্তা করছি না, আমরা বড় ধরনের একটা ধূম্রজাল থেকে বেরিয়ে একটা নতুন সূর্যোদয়ের পথে আছি। তো সেখানে ছোট ছোট কারেকশন শেষে মার্কেট বাড়বে, আমরা এরকম প্রত্যাশা করছি। এই হচ্ছে আমার উইকলি চার্ট। আমরা সেটাকে যদি মান্থলিতে কনভার্ট করি, তাহলে আমরা মান্থলি চার্ট অনুসারে কি দেখতে পাচ্ছি,
মান্থলি চার্ট অনুসারে আমি এর আগে মাস শেষ হওয়ার পরে 1 তারিখে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা যে ক্যান্ডেলটা দেখেছিলাম লাস্ট ক্যান্ডেল, এটা চমৎকার একটা আপসুইং ক্যান্ডেল, মানে আপে যাওয়ার জন্য এটা রেডি। পরবর্তী মাসে যে ক্যান্ডেলটা দেখেছি সেটা আবার ডাউনে যাওয়ার জন্য ক্লোজ করেছে ডাউন ট্রেন্ড দিয়ে। তো আমি সেদিনও কিন্তু একটা কথা বলেছিলাম বারবার, আপনাদের হয়তো মনে থাকবে, আপনারা 1 তারিখের ভিডিওটা দেখবেন, মান্থলি যে চার্টটা অ্যানালাইসিস করা আছে সেখানে একদিন বাকি ছিল সম্ভবত আমাদের সপ্তাহ শেষ হওয়ার জন্য, আর 31 তারিখের পরে সপ্তাহ ছিল 1 তারিখে শেষ। তো সেই 1 তারিখে আমাদের এই রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল, যেটা আগের যে কোনো সাপোর্টকে ভেঙে নিচে কিন্তু ক্লোজ করেছিল, যেটা 113 পয়েন্ট না 15 পয়েন্ট পড়েছে সেই দিনের কথা বলছি। তো সেটা অনুসারে কিন্তু নেগেটিভলি শো করছে। সেদিন কিন্তু আমি চরম নেগেটিভলি অ্যানালাইসিসটা করেছিলাম, কারণ হচ্ছে আমি যা দেখেছি তাই বলেছি। কিন্তু আমাদের সরকার পতনের সাথে সাথে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এখন মান্থলি, সেটাও কিন্তু অ্যাক্সিডেন্ট একটা ক্যান্ডেল। তাহলে সেখানে আমরা যদি মান্থলিও বেরিয়ে চিন্তা করি, আপনারা অতীত ইতিহাসগুলো দেখেন, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। যেমন এই জায়গাটা আমরা স্টার্ট করি, অনেক নিচ থেকে বেড়েছে, তারপরে ছোট ছোট করে মাস শেষ করেছে, মিডল ব্যান্ড ওভারকাম করেছে, তারপরে এক মাস একটা রেড ক্যান্ডেল করেছে। এই জায়গাটা যেরকম আমরা দেখতে পাচ্ছি ঠিক একই এই জায়গাটাও দেখেন টানা পড়েছে, তারপরে মিডল ব্যান্ডে এসে একদিন আপ করেছে, তারপরে আবার ডাউন করে সাইডে মুভমেন্ট করে ওঠার চেষ্টা করেছে, তারপর কন্টিনিউয়াসলি পড়েছে। এগুলো সবগুলো ছিল ফ্লো 2020-তে আমাদের যখন করোনা শুরু হয়, করোনার সময়কালটাতে। তো সেই করোনার সময়কালে আমরা যে পর্যায়টা দেখেছিলাম সেই পর্যায় অনুসারে আমরা এই চার্টটা এসছে। এখনও আমরা যে আপৎকালীন সময়টা দেখছি সেই আপৎকালীন সময় অনুসারে আমাদের বলিঞ্জার ব্যান্ডের অনেক বাইরে চলে গিয়েছিল দুইটা ক্যান্ডেল, সেটা অনুসারে ঢুকেছে। আর এই মাসে যে ক্যান্ডেলটা স্টার্ট করেছে সেটা বলিঞ্জার ব্যান্ডের উপরে যাচ্ছে। তো সেটা অনুসারে মান্থলি বলিঞ্জার ব্যান্ড মিডল ব্যান্ডে আসলো 6100-র কাছাকাছি একটা জায়গায় এসে হয়তো কারেকশন করবে, অথবা মিডল ব্যান্ডকে উপরে নিয়ে গিয়ে তারপরে কারেকশন করবে। তো সেটা যদি করে খুবই, এরপরে বলিঞ্জার ব্যান্ডের উপরে গিয়ে যদি মোটামুটি একটা কারেকশন করে সেটা আমাদের জন্য খুবই ভালো, তাহলে আমরা একটা আপ ট্রেন্ড মার্কেট দেখতে পাবো। তো সো এটা অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মান্থলি এমএসিডি যেটা আমরা ডেতে বা উইকলি আপসুইংয়ে দেখতে পাচ্ছি, এখনও আপসুইংয়ের মাত্র বার্তা দিচ্ছে, এখনও কিন্তু মার্কেট আপে যায়নি। তার মানেটা হচ্ছে আর এমএসিডিও মোটামুটি পজিটিভনেসের দিকে যাচ্ছে। তো অ্যাজ পার এমএসিডি অনুসারে আমি এমএসিডির আপনাদেরকে অনেক কিছুই সবসময় বুঝিয়ে থাকি, সেই কথাগুলো যদি মনে থাকে তাহলে দেখেন, মাত্র রেড কালার থেকে প্যাকেজে হয়ে স্টার্ট করবে, জিরো লাইন ওভারকাম করবে, উপরে যাবে। একই সিনারিও এই জায়গাটাতে ছিল, ডাউনে গেছে, পুরা রেড ছিল, উঠতে পারে নাই, এখন আবার রেড শেষ করে কালার চেঞ্জ করেছে। তো এখন এই মাসটাতে এটা শেষ করে যদি এরকম জিরো লাইনকে ক্রস করে মার্কেট উঠে যায়, তাহলে কিন্তু আমরা আপ ট্রেন্ডে চলে যাব। আমাদের মূল কিন্তু ইনভেস্টমেন্ট শুরু হবে এই জিরো লাইনকে যখন হিস্টোগ্রাম ক্রস করবে, তখন সাথে হচ্ছে এই দুইটা মুভিং অ্যাভারেজ যেগুলা এভাবে ক্রস করে এই জিরো লাইনের উপরে যখন থাকবে, তখন হচ্ছে আমাদের জন্য মানে সুদিন আমরা বলবো, এখনও আমাদের সুদিন আসেনি। তো সেই সুদিনে আসতে হলে 6500-র উপরে আমাদের মার্কেট ট্রেড হইতে হবে, এমনকি সেটা খুব শিগগিরই হবে, এটা আমরা আশাবাদী। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের বাজার বা আমরা কোথায় অবস্থান করছি। হ্যাঁ, এখন চলুন আমরা একটু দেখে নিব আমরা দুইটা শেয়ারের কথা যেটা বললাম। এক হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সিপার্ল শেয়ার, সেটা গতকালকেও দুঃখজনকভাবে 700 পয়েন্ট বাড়ার পরেও কালকেও কিন্তু 70 পয়সা মাইনাস হয়েছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। তবে আশার ব্যাপার হচ্ছে যে হিউজ ভলিউম করেছে, এমনকি গতকালকেই প্রথম হল্টেড ছিল না, এমনকি
হল্টেড প্রাইস থেকে প্রায় 1.5 টাকা উপরে ক্লোজ করেছে, যদিও গত দিনের চেয়ে 70 পয়সা মাত্র কমে। এটাই হচ্ছে এটার জন্য বড় ধরনের আশার বাণী। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলেছি, যে শেয়ারগুলো ক্রমান্বয়ে হল্টেড হয়ে পড়ছে সেগুলো বাড়বে। তার মধ্যে আমরা ধরে নিচ্ছি এই সিপার অন্যতম। তো এই ক্ষেত্রে যদি এটা বাড়ায় স্টার্ট করে সুইং পায়, তো সে সুইংয়ের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, প্রথম সুইংটা কিন্তু শেষ হবে 85 টাকা, যেটা রেজিস্ট্যান্স মেজর সাপোর্ট ভেঙে নিচে পড়েছিল। এমনকি এইটা ভেঙে পড়ার সময় কিন্তু আপনাদেরকে বলেছি স্টপ লস দেওয়ার টাইম এসে গেছে। আপনারা যারা দিতে পেরেছেন তারা বেঁচে গেছেন, যারা দিতে পারেননি তারা এখনও অতল সাগরের গহ্বরে পড়ে আছেন। তা এখন এত বড় ডাউন ট্রেন্ড শেষে এত বড় একটা আপসুইং দিবে, এটা যেরকম অপ্রত্যাশিত, আর আবার প্রত্যাশা করতেও তো আমাদের দ্বিধা নেই, যেহেতু মার্কেট ভালো যাবে। আর এরকমও হতে পারে এই জায়গাটা থেকে যেটা পড়েছে হয়তো একটুক যাবে, আবার একটু নিচে আসবে, হায়ার লো করে তারপরে বাড়বে। তো একটু সময় লাগবে, এই সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে, এটা সবগুলো বাড়বে। আর একটা শেয়ার কথা বলতে পারি, প্যারামাউন্ট, যে শেয়ারটা সবসময় সবাইকে টাকা দিয়েছে, কখনো মানে কাউকে হতাশ করেনি। এই জায়গাগুলো দেখলে বোঝা যায়। ফ্লোর থেকে বের হওয়ার পর থেকে ফ্লোর এই শেয়ারটাকে টাচই করতে পারেনি, কোনো আঁচড়ে লাগেনি ফ্লোরের। তো সেই কারণেই হয়তোবা এই শেয়ারগুলা এই 700 পয়েন্টে বাড়েনি, হয়তোবা বলছি আমি, আই এম নট শিওর। তো এখন আমরা যেটা দেখতে পেয়েছি সেটা অনুসারে দেখা যাচ্ছে মেজর যে সাপোর্ট জোন ক্রিয়েট করা ছিল গতকালকে, সেই জায়গাটায়ও কিন্তু মাইনাসে হল্টেড থেকে 3%, তারপরে সে পজিটিভ হয়েছে। এমনকি সে পজিটিভনেসটা প্রায় 2-2.5 টাকার কাছাকাছি। তো যেহেতু বড় ক্যান্ডেল বড় ভলিউম দিয়ে বেড়েছে, তো আমি ধরে নিচ্ছি এই টাইপের যতগুলো শেয়ার আছে সেগুলো বাছাই করে আপনারা দেখবেন কোন কোন শেয়ারগুলা এই জায়গাটায় বাড়া উচিত। তো এই ক্ষেত্রে আমি যে এখানে ডে চার্ট একটু আসতে হয়, কারণ হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটা একটু না দেখালে নয়। যেমন প্যারামাউন্টেরও আমি ডে চার্ট দেখে লোয়ার ব্র্যান্ডে আছে, তো লোয়ার ব্র্যান্ড টাচ করে সে ওঠার চেষ্টা করছে, তাহলে 59 একটা বাধা আছে, এরপরে 65 যদি বাড়ায় স্টার্ট করে, এর জন্য এগুলো কোনো বিষয় না। আর আরএসআই মানটান বা এমইসিডিও এখনও এই যে পজিটিভ হওয়ার চেষ্টা করছে, হয়ে যাবে। সিপার্লের ক্ষেত্রেও কিন্তু আরও খারাপ অবস্থা। সিপার্ল মোটামুটি অনেক দিন থেকেই কালার চেঞ্জ করে আছে, কিন্তু বাড়তে পারছে না। আর মাত্র 22 এখনও আরএসআই, এইসব জায়গা থেকে একবার 35-40 আরএসআই যাবেই। তো সেটা যেতে হলে আমরা এই যে 80 টাকার যে একটা ব্যারিয়ার আছে, 80 টাকা 85 জায়গায় 80-তে হয়তো একটা সুইং হবে, তারপর একটু নিচে নামবে, এরপরে 85 টাচ করবে। তো এই প্রত্যাশাটা আমি করছি। আর যে শেয়ারগুলো থেকে আমরা বের হবেন, যেমন এখন ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, ওনার শেয়ার হচ্ছে জিপি, গ্রামীণ ফোন। তো উনি এই কারণে দেখেন যে শেয়ার এই লম্বা জায়গাটার মধ্যে কেউ টেনে উঠাতে পারেনি, বিগ পেইড অ্যাপ শেয়ার, এই শেয়ারেই কিন্তু আমাদের ইন্ডেক্সে বড় অবদান রেখেছে। সেক্ষেত্রে 3টা হল্টেডে এখানেই আছে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি, তো একটা শেয়ারের মধ্যে, আর বাকি 400 পয়েন্ট হচ্ছে পুরো শেয়ার বাজার। তো এখন এই বলিঞ্জার ব্যান্ডের কত উপরে অবস্থান করছে, তো আমরা কি আগামীকালকেও এটাকে ওই জায়গায় প্রত্যাশা করি? ব্যান্ডকে টাচ করার জন্য একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, ব্যান্ডকে টাচ করার জন্য শেয়ার আসতেই হবে। এখন হয় ব্যান্ড তার প্রাইসের কাছে যেতে হবে, অথবা প্রাইস ব্যান্ডের কাছে আসতে হবে। এই কথাটা খেয়াল রাখবেন সবসময়। তো এটা অনেক উপরে আছে, আমি এই শেয়ার দিকে না দৌড়াই, আমি গোড়ানি শেয়ারগুলোর দিকে তাকাই। তাহলে এটা একটা এক্সাম্পল আকারে আমি বলছি, এটি যে কালকে পড়ে যাবে এরকম নট নেসেসারি। আর মিডল পজিশনে যেগুলো শেয়ার আছে সেগুলোর দিকেও নজর দিতে পারেন। মিডল বলতে আমি বোঝাচ্ছি যেগুলো স্পার বলিঞ্জার ব্যান্ড অনুসারে মিডল পজিশন, রেসিস্ট্যান্স ব্রেকআউট হবে, রেসিস্ট্যান্স এই টাইপের শেয়ার,
তো এগুলো খেয়াল রেখে যদি আগামী সপ্তাহটা আপনারা কাটাতে পারেন, সব কিছু সতর্ক দৃষ্টি রেখে রাজনীতির পুরো জায়গাটাতে, মানে রাষ্ট্রনীতির পুরো জায়গাটাতে খেয়াল রেখে কখন কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু খেয়াল রেখে যদি আমরা বাজারের দিকে একটু সুনজর দিয়ে আমরা মনে করছি আমরা যে টাকাটা হারিয়েছি এই টাকাটা আমরা ফেরত পাবো। ধন্যবাদ।